আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের পঞ্চম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কত ক্লাসের পড়া ছিল? আচ্ছা, চারটা মাখরাজ ছিল, 7, 8, 9, 10। পাশাপাশি ছিল হচ্ছে যুক্ত হরফ মুক্ত হরফের আলোচনা, আর হচ্ছে শব্দে অবস্থানগত হরফের বিভিন্ন রূপ। তো হচ্ছে এদিকে আসলে পড়া নেওয়ার তেমন কিছুই নাই, সবটাই হচ্ছে বুঝার উপরে। তারপরে আমি টুকটাক একটু জিজ্ঞেস করি যে আপনারা একটু বুঝতেছেন কিনা, ধরতে পারতেছেন কিনা, সেজন্য। আচ্ছা, তো এখানে রোকে আপু বলেন তো আমাদের হচ্ছে লামের মাখরাজটা কি? রুকাই আপু। আচ্ছা, তারপর হাফসা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। আপু। আপু বলেন তো আমাদের নুনের মাখরাজটা কি? আমরা জিবার আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ঠিক আছে আপু, ঠিক আছে। আফিয়া ফারজানা সৃষ্টি আপু, আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু বলেন তো আমাদের রয়ের মাখরাজটা কি? জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। আচ্ছা, মাশাআল্লাহ আপু। তো আপনি তো যুক্ত হরফ মুক্ত হরফ দেখছেন। আপু বলেন তো এই হামজা এটা কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? এটা আপু হচ্ছে মুক্ত হরফ। আচ্ছা, মুক্ত হরফ। তারপরে মাঝে মধ্যে কি এলোমেলো হয় নাকি হামজার মধ্যে? জি আপু। সেটা কখন হয়? আপু বিশেষ দ্রষ্টব্যটা আমি পড়িনি। আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে। তারপর আপু আপনি বলেন, আপনি এটা দেখছিলেন শব্দ অবস্থানভেদ হরফের বিভিন্ন রূপ পড়ার মাঝখানে আসলে চিনতে পারবেন কোনটা আইন, কোনটা গইন, কোনটা ফা, কোনটা তা? জি আপু। আচ্ছা, তারপর আপু বলেন তো এটা এটা কি, বলেন তো এটা? এটা হচ্ছে আপু কাফ। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে জি আপু। ফারজানা তামিম আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, নুরুন নাহার আপু, আপু আপনার ক্যামেরাটা অন হয়ে আছে। তো ফারজানা মিম আপু আপনি আমাকে বলেন আমাদের দদের মাখাসটা কি? দদ। জি, দদ। একবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ। মাশাআল্লাহ আপু, জাযাকিল্লাহ খায়র। আপু বলেন তো র কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? র হচ্ছে মুক্ত হরফ। মাশাআল্লাহ। আপু এটা কি বলেন তো? এটা হচ্ছে খ। খ। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়র। তারপরে হচ্ছে মিফতাহুল জান্নাত মানে জাহানারা আপু, আপু কি শুনতে পাচ্ছেন? তারপরে মুর্শিদ আপু কি পড়া দিবেন? জি আপু। মুর্শিদ আপুর ক্যামেরা অন হয়ে গেছে। আচ্ছা, মুর্শিদ আপু বলেন আমাকে রয়ের মাখরাজ কি? আচ্ছা, মুর্শিদ আপু মনে হয় শুনতে পাচ্ছে না। তারপরে আপু ফাইলুজ আমি আপু জাহানারা আপু আহ আমি শুনতে পাচ্ছি। মুর্শিদ আপু শুনতে পাচ্ছেন? জি জি আপু। হ্যাঁ আপু বলেন দেখি আমাদের র রয়ের মাখরাজটা কি বলেন তো আপু? জিব্বার গুড়াহার না জিব্বার আগার উল্টা পাশ উপরের দুই দাঁতে তালুর সাথে লাগিয়ে গুড়ার আপু সাথে লাগিয়ে। দুই দাঁতের তালু না, দাঁতের আবার তালু নেই তো। এমনি জিহিবার আগার উল্টা পিঠ তালুর সাথে লাগে। উপরে আচ্ছা তালুর আপু, সাথে ঠিক আছে, লাগিয়ে। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে আপু মুর্শিদ আপু বলেন যে ওয়াও, ওয়াও কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? ওয়াও মুক্ত ওয়াও হরফ। হচ্ছে মুক্ত হরফ। হ্যাঁ, মুর্শিদ আপু পড়া দিচ্ছে এখন। তারপরে মুর্শিদ আপু আপনি ওয়াও বলেন তো। ওয়াও মুক্ত হরফ। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে, মাশাল্লাহ। আপু বলেন তো এই হরফটা কি? এটা হচ্ছে ত। মাশাল্লাহ, তো। আচ্ছা, জাযাকিল্লাহ খায়র, ঠিক আছে আপু। তারপর হচ্ছে জাহানারা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ হ্যাঁ আপু। আপু আপনি বলেন, আপনি হচ্ছে বলেন তো কি বলে এটাকে, লামের মাখরাজটা কি আপু বলেন তো? জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ। উচ্চারণ করে দেখেন, নামটা বলেন। লাম। মাশাল্লাহ। আপু এটা কি বলেন তো, এটা এই হরফটা কি? লাম। লাম। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপর সালমা আক্তার আপু শুনতে পাচ্ছেন? সালমা আপু, সালমা আপু মেসেজ দিচ্ছেন, পড়া দিবেন তাড়াতাড়ি। শুনতে পাচ্ছেন? আচ্ছা। তারপরে হচ্ছে রুফাই সুলতানা আপু শুনতে পাচ্ছেন? আপনাদের ডাকার পরে রেসপন্স করতে দেরি হয়, এটা কথা কথা। শুনতে পাচ্ছি। ক্লাসের মধ্যে সবার আপু অ্যালার্ট থাকা লাগবে, নাম বলা মাত্র মানে প্রেজেন্ট বলতে হবে। আচ্ছা, রুফাই আপু, রুফাই সুলতানা আপু আপনি বলেন দেখি দদের মাখরাজটা বলেন। আপু হ্যাঁ, আমি কয় নাম্বারটা খুলবো? মাখরাজটা 7 নাম্বার। জিব্বা গোড়া কিনারা উপরে মাড়ির দাঁতে গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। মাশাল্লাহ। তারপর আপু বলেন দেখি এই হরফটা কি, এই যে এই হরফটা, তো আপু এই যে খা। চিহ্ন। হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে কাকে ডাকছিলাম যেন, সালমা আপুকে ডাকছিলাম, আপু কি শুনতে পাচ্ছে? আচ্ছা, তারপরে দেখি নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? তারপরে নাবিলা আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে নাবিল আপু বলেন, নাবিল আপু বলেন হচ্ছে নুনের মাখরাজটা বলেন। নুন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। মাশাআল্লাহ। আপু বলেন তো, সিন কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? তিন হচ্ছে মুক্ত হরফ। আপু খেয়াল করে, সিন সিন জিজ্ঞেস করছি। তিন তিন নুন তিন হচ্ছে আপু যুক্ত হরফ, সরি, যুক্ত হরফ। আচ্ছা আপু বলেন তো এই হরফটা কি, এই হরফটা? তিন শিন, মাথা বের করা হবে, শিন। আচ্ছা আপু ঠিক আছে, তিন ঠিক আছে। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আপু। সালমা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আমার কথা শোনা যায় না? হ্যাঁ, এই যে এখন। লাম আচ্ছা বাকিরা আস্তে আস্তে। আচ্ছা সালমা আপু বলেন, বলেন হচ্ছে রয়ের মাখরাজটা বলেন। জি আপু, আমি আসলে একটু অসুস্থ। জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে আমি তো আপনাকে সুস্থ করে দিই। হ্যাঁ আপু হয়েছে। তারপরে বলেন, সৎ কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? চদ যুক্ত যুক্ত হরফ আপু। মাশাআল্লাহ। এই হরফটা কি আপু? কোনটা আপু? এই যে এটা এই যে কফ। কফ। এই কফটা এটা কি, এটা কি শুরুর অবস্থা নাকি মাঝখানে নাকি শেষের দিকে, কি কোথায় এটা? কফ এটা শেষের দিকে আপু। তারপর এটা মাঝখানের দিকে, এটা মধ্য কফ, না না শেষের আপু, দিকে সরি, হচ্ছে এটা, মাঝখান মাঝখান। এটা হচ্ছে শেষের দিকে। আচ্ছা তারপরে ঠিক আছে আপু, জাযাকাল্লাহ হয়, ওকে। তারপরে সানিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু আপনি আমাকে বলেন আগে, আহ লামের মাখরাজটা বলেন। লাম লামের ক্ষেত্রে হচ্ছে লাম জিহ্বার আগা, আহ, লাম উপরের সামনে দাঁতের গোড়ার সাথে লাগবে। আচ্ছা লাম জিহ্বার আগার সরু ভাগটা হচ্ছে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে। হ্যাঁ, লাম, লামটা হ্যাঁ, উচ্চারণ করেন। লাম। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে বলেন আপু এই হরফটা কি? ও কোনটা? এই যে হা। এটা হায়ের কোন অবস্থায় আছে, এটা এটা কি শুরুতে না মাঝখানের দিকে না শেষের দিকে? মাঝখানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে ফারজানা আক্তার মীরাপুর পড়া শুনছেন আমি। আহ ফাইরুজ হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? তারপরে নুরুন্নাহার আপু শুনতে পাচ্ছেন? আপু আমি শুনতে পাচ্ছি। জি আমি আপু। জি আসসালামু আলাইকুম আপু। আপু, আমি হুমায়রা, ফারিজ হুমায়রা। আমি মানে আমি একটু কাজ করতেছিলাম, তো এই জন্য আমি মানে হাতে ফোনটা ছিল না, এই জন্য। আচ্ছা, তো ফাইরুজ হুমায়রা আপু আপনি বলেন, কি বলবেন, আপনি দদের মাখরাজটা বলেন। দো ওই যে দর্জনী করে ওই যে জিহ্বার গোড়ার কিনারার উপরের মাড়ির দাঁতের সাথে লাগাই দোদ, হ্যাঁ, বাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায় গোড়ার সাথে লাগাই বদ, দোদ বদ। দোদ। মাশাআল্লাহ। আচ্ছা, তো আপু বলেন আমাদের এই তটা কি যুক্ত হরফ না মুক্ত হরফ? তো তো হলো যুক্ত হরফ। মাশাআল্লাহ। তারপর আপু বলেন এই হরফটা কি? গইন, এটা গয়নের কোন অবস্থায় আছে? গইনের শেষ অবস্থায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু। তারপর নুরুন নাহার আপু শুনতে পাচ্ছেন? জি জি আপু। হ্যাঁ আপু আপনি বলেন যে আমাদের হচ্ছে জাল, এই জাল কি যুক্ত হরফ না মুক্ত হরফ? যুক্ত হরফ। না না আপু, হলো না। এটা সরি সরি, মুক্ত হরফ, হ্যাঁ, জি জি। মুক্ত হরফ। তারপরে আপনি বলেন জি। যে রয়ের মাখরাজটা বলেন। জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে র। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে বলেন এই হরফটা কি, জিম। কোন অবস্থা? এটা শেষে আছে, মাশাআল্লাহ, শব্দের জাযাকাল্লাহ। শেষে। ধন্যবাদ আপু, ঠিক আছে। আচ্ছা ফারজানা আক্তার মিম আপু, আপনার পড়াটা মন শুনছি কি না আমি একটু সন্দিহান, একটু রেসপন্স করেন। আচ্ছা তারপরে নাফিসা জি নি- আপু। হ্যাঁ ফারজানা আপুর জি পড়া আপু, শোনা আমি যাচ্ছে? জি জি আপু, আমার পড়াশোনা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নাফিসা নীর আপু শুনতে পাচ্ছেন? সবাই দ্রুত রেসপন্স জি করবেন, আপু। বারবার জি ডাকতে জি। হয়। আচ্ছা নাফিসা নীর আপু আপনি বলেন যে দাল কোন হরফ, যুক্ত না মুক্ত? দাল জি, দাল হচ্ছে যুক্ত, সরি, মুক্ত হরফ। মুক্ত মুক্ত হরফ। হরফ, মুক্ত হরফ। কারণ তারপরে পরের নুনের হরফের সাথে হ্যাঁ হ্যাঁ। যুক্ত করে লেখা যায় না। আচ্ছা নুনের মাখরাজটা কি আপু? নুন জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে। আচ্ছা আপু এটা কয় নাম্বার মাখরাজ? জি জি, 9 নাম্বার। মাশাআল্লাহ। তারপর আপু বলেন, আপনি বলেন হচ্ছে এই হরফটা কি? এটা আমি কার্সারটা দেখতে পাচ্ছি না। এই তা যে, আচ্ছা এটা কোন সা আপু? আহ, মানে শুরু এটা হচ্ছে মধ্য শেষ? মধ্যভাগে মধ্যভাগে থাকবে, মাশাআল্লাহ বা মাশাআল্লাহ, মিডলে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? আপু ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ সুমাইয়া আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু ঠিক আছে। আপু আপনি বলেন যে আলিফ, ঠিক আছে খেয়াল করবেন, আলিফ কি যুক্ত হরফ না মুক্ত হরফ? মুক্ত হরফ। মুক্ত হরফ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনি আমাকে 8 নাম্বার মাখরাজটা বলেন। জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে আপু বলেন, এই হরফটা কি? মিম। কোন মিম, মানে এটা কোন অবস্থায় আছে? মধ্যমিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। লিনা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলেন যে আমাদের সা, এটা যুক্ত হরফ না মুক্ত হরফ? সা যুক্ত হরফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপু বলেন এই হরফটা কি? এটা নুন। কোন অবস্থায়? এটা মধ্যের মধ্য না, এই শেষ ভাগে। শেষ ভাগে, মাশাআল্লাহ। আপু বলেন র কয় নম্বর মাখরাজ? র হচ্ছে 10 নম্বর মাখরাজ। আচ্ছা, জাযাকাল্লাহ, খালাস। তারপরে জারিনা আপু শুনতে পাচ্ছেন? জি না না, জারিনা আপু, লিনা আপু শেষ, পড়া দেয়া শেষ। জারিনা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলেন যে জিম কোন হরফ, যুক্ত নাকি মুক্ত? যুক্ত হরফ। তারপরে বলেন যে আহ লাম কয় নাম্বার মাখরাজ? 8 নাম্বার। 8 নাম্বার মাখরাজ, ঠিক আছে আপু। তারপরে আপনি বলেন দেখি এই হরফটা কি? সদে। কোন অবস্থায়? মাঝখানে। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে পড়া ধরলে আপনারা এই যে হরফগুলো জিজ্ঞেস করলে এভাবে বলবেন, হয়তো শুরুর সিন বা মধ্য সিন, শেষ সদ, পূর্ণ মিম, এরকম করে বলে ফেলবেন, তাহলে আমাকে দুইবার জিজ্ঞেস করা লাগবে না। তারপরে হচ্ছে নিখাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? নিখাত তামান্না। তারপরে নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? আমি আফরোজা ইসলাম, আমি একটু বলি। আপু, অবশ্যই। আপু আপনি বলেন যে রয় মাখরাজটা কি? জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে যে আমরা বলি ও। মাশাআল্লাহ। এখন এখানে জিহ্বার উল্টা পিঠ বলতে কি উদ্দেশ্য? জিহ্বাটা কি পুরা উল্টা করে ফেলবো নাকি হালকা ভাঁজ করব, কি উদ্দেশ্য এখানে? জিহ্বার আগার পিঠটা উপরের তালুর সাথে লাগাবো। আগার পিঠ, পিঠ আপু, আচ্ছা, এই উপরের প্রসঙ্গে ভাগ। বলছিলাম ওদিন, আমি বলতে চাচ্ছি যে আমরা যে বললাম জিহ্বার আগার পিঠ, জিহ্বাটাকে পুরো উল্টা করে ফেলতে হবে নাকি হালকা একটু জিহ্বাটা গোল হবে বা একটু হালকা ভাঁজ হবে উপরের দিকে, কি হবে এখানে? হালকা হালকা ভাঁজ হয়ে ভিতরে একটু নিয়ে আসবো, দিয়ে পিঠটা উপরে ঠাকাবো। র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহসানাকাল্লাহ। আচ্ছা, তারপরে বলেন হচ্ছে আপু আপনি যে ওয়াও যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? ওয়াওটা হচ্ছে মুক্ত হরফ। ওয়াও হচ্ছে মুক্ত হরফ, মুক্ত। মুক্ত। তারপরে বলেন দেখে আপু এই হরফটা কি? ইয়া। কোন অবস্থায়? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শেষ। শেষ। ওকে, ফাইন, মাশাআল্লাহ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তারপরে শারমিন আপু আপু আমি শুনতে দেই। পাচ্ছেন? হ্যাঁ, শারমিন আপু। জি, হ্যাঁ আপু, আপনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন হচ্ছে নুন, এটা কত নম্বর মাখরাজ? জি আপু, নুন, নুন এটা কত নম্বর মাখরাজ? এটা 9 নাম্বার মাখরাজ। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের জা, এটা যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? যা মুক্ত। মাশাআল্লাহ। আপু বলেন এই হরফটা কি? এটা ওয়াও। আপু খেয়াল করে, আপনি কি হ্যালো, না দেখতে পেলে বলেন, যেখানে যে ধরছে আমি ওই হরফটা কি আপু? হামজা, এটা শেষের দিকে। হামজা কেন হবে আপু? এখানে হচ্ছে সবগুলো যুক্ত হরফের চিহ্ন দেওয়া, এখানে যুক্ত হরফ গুলো তো মানে পরেরটার সঙ্গে যুক্ত হয় তো, এখানে কোনো মুক্ত হরফ নাই। এটা হচ্ছে হা, এটা শুরুর হা, এটা মধ্য হা, এটা হচ্ছে শেষের হা, এটা হচ্ছে পূর্ণ হা, সবগুলো হরফের যে আচ্ছা আপু, তাহলে আরেকটা ধরেন। হ্যাঁ হ্যাঁ আপু, ধরতে স্যার একটা। তারপরে আচ্ছা, বলেন আপু এই হরফটা কি? জিম, মধ্যভাগ থেকে এটা। মাশাআল্লাহ। বলেন এই হরফটা কি? গয়ন, গয়িন, কোন কোন মানে কোন অবস্থায়? শেষের দিকে আপু। শেষের দিকে, মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে কি নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? তারপরে নিশাত তামান্না আপু শুনতে পাচ্ছেন? ওকে। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আপু, আপনি বলেন যে তা, এটা কোন হরফ, যুক্ত নাকি মুক্ত? তা যুক্ত হরফ। আচ্ছা, তারপরে বলেন হচ্ছে আমাদের রয়ের মাখরাজ কয় নাম্বার? রয়ের মাখরাজ 10 নাম্বার। মাশাআল্লাহ। তারপরে বলেন এই হরফটা কি আপু? মধ্য ফা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। সাইয়েদা নিশাত তাসনিম শুনতে পাচ্ছেন আপু? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আপনি বলেন হচ্ছে হা, এই যে হা, এটা কোন হরফ, যুক্ত নাকি মুক্ত? যুক্ত হরফ। তারপরে আমাদের দদ কয় নাম্বার মাখরাজ? দদ। জি। দদ 6 না, দদ 7 নাম্বার আপু। আচ্ছা, 7 নাম্বার। হ্যাঁ, তারপরে বলেন আপু এই হরফটা কি? এটা হলো শেষের আইন। মাশাআল্লাহ, আহসানাকিল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে। তারপরে নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? কয়েকবার ডাকা হলো। তারপরে রুকাইয়া আপু কি পড়া দিয়েছেন? রুকাইয়া আপু কি পড়া দিয়েছেন? না না, আমার পড়া দেওয়া হয়নি। আচ্ছা, রুকাইয়া আপু হ্যালো। বাকি আছেন? হ্যাঁ বলছি। তারপরে হচ্ছে দেন হচ্ছে নাদিয়া আপু বাকি আছেন। তারপরে হ্যালো।
হ্যাঁ আপু 1 মিনিট। হ্যাঁ রোকে আপু, আপনি বলেন দেখি আপু যে দদ, দদ কি যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? দত যুক্ত হরফ। মাশাআল্লাহ। দদের মাখরাজটা কি আপু? দতের মাকড়াজ হচ্ছে মানে জিহ্বার গোড়ার শেষের দিকে এক পাশ দিয়ে উপরের তালুর সাথে লাগিয়ে। আপু জিহ্বার গোড়ার শেষের দিকে, শেষের দিকে কথাটা নাই এদিকে, হ্যাঁ শেষের দিকে কথাটা নাই। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আপু বলেন এটা এটা কি এই হরফটা? ত আচ্ছা কোন অবস্থায় আছে? তো এটা হচ্ছে মধ্য অবস্থায়। না আপু এটা শেষের অবস্থায় আছে। এটা হচ্ছে মধ্য অবস্থায়, দুনোর দিকে টান, আগে একটু টান আছে, লাস্টের দিকে একটু টান আছে। আর এটা হচ্ছে শুধুমাত্র আগের দিকে একটু টান আছে, শেষের দিকে পুরো তয়ের মতোই। এই সামান্য পার্থক্য খেয়াল না করলে বোঝা যাবে না। এটা হচ্ছে মধ্য ত, এটা হচ্ছে তো শেষ। আচ্ছা তো ঠিক আছে আপু, ধন্যবাদ। তো আজকে আমাদের পড়াশোনা অলরেডি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যেটা হবে সবার আপু আগে, আমার পড়া নেওয়া হয় নাই। আমি কে বলছি? আপু নুসরাত তামান্না। আপু আপনাকে আমি শুরুতে একবার ডাকছিলাম। আচ্ছা ঠিক আছে, নুসরাত তামান্না আপু। আপু আপু আপনি ছিলাম না। হ্যাঁ আচ্ছা জি আপু আপু। হ্যাঁ আপনি বললেন হচ্ছে আহ জ যুক্ত হরফ নাকি মুক্ত হরফ? যুক্ত হরফ। তারপরে নুনের মাখরাজটা বলেন। নুনের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সাথে মিলিয়ে। আচ্ছা মাশাল্লাহ। আপু বলেন হচ্ছে এই হরফটা কি? তো এটা লাম, এটা হচ্ছে শেষে আছে। আচ্ছা মাশাল্লাহ, জাযাকিল্লাহ খাইর। ঠিক আছে আপু। আজকে আপু হচ্ছে আমার হ্যাঁ, হচ্ছে ওই যে হা আর হাতে একটু সমস্যা ছিল, দুই হাতে, এটা যদি আরেকটু শুনতেন তাহলে ঠিক হতো। হ্যাঁ হ্যাঁ বলেন দেখি বলেন। হা হা আচ্ছা হা ঠিক আছে, ছোট হাটা ঠিক আছে, কিন্তু বড় হাট আরো প্র্যাকটিস করা লাগবে। হা হবে, হা গলায় চাপ লাগিয়ে হা, হা হা। হা হ্যাঁ একটা চেষ্টা করছেন মাশাআল্লাহ, একটা হা সুন্দর হয়েছে। আরেকটা চেষ্টা করতে করতে হয়ে যাবে। হা, হা হা। হা আচ্ছা আপু আল্লাহ সহজ করে হা। দিবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আপু ঠিক আছে। তারপরে আচ্ছা সবাই এখন ফোকাস করি, আজকে হচ্ছে মাখরাজের অবশিষ্ট গুলো আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। এখন আপু জি আপু আপু বলেন। আমি একটু বলতে, আমার একটু আইন আর জিম একটু সমস্যা ছিল, আমি একটু শুনাইতে চাইছিলাম। ওকে, একটু নামটা বলেন। রোকেয়া। রোকাই আপু। আচ্ছা হ্যাঁ আপু বলেন দেখি। আইন। আরেকটা কোন হরফ আপু বললেন? হয়েছে, আরেকটা হচ্ছে জিম। হ্যাঁ সুন্দর করে বলেন দেখি। জিম। আচ্ছা সুন্দর হয়েছে বলতে মোটামুটি হয়েছে, আরো সুন্দর হবে। আইন, আইন। গলায় আরো চাপ লাগবে। আইন, আইন। 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 আচ্ছা আর জিম হচ্ছে কি, জিহ্বার মাঝখান, জিহ্বার মাঝখান উপর তালু বরাবর লাগবে। জিম, জিম। 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 আচ্ছা আপু আগের চেয়ে ভালো হয়েছে, আরো প্র্যাকটিস করে আরো আপডেট হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে হচ্ছে হ্যাঁ জি, আর কেউ কিছু বলতে চান? আপু আমার আমার আইন আর হাতে কালকে একটু প্রবলেম হয়েছিল, এটা আরেকবার শোনাতে চাচ্ছি। আপুর নামটা একটু বলেন কষ্ট করে। সানিয়া ফারজানা। জি আপু বলেন। আইন হা আচ্ছা হায়ের মধ্যে কিন্তু টান হবে, হা। হা। আপু দুইটা মানে হচ্ছে এর আগের বার বলছিলাম তখন একটু বেশি অন্যরকম হয়েছিল, এখন আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু মনে হয় আমার আরো মানে আরো পরিশ্রম লাগবে দুইটা হরফের মধ্যে। আইন, হা। হ্যাঁ আপু বলেন দেখি। আইন হা। আইন, হা। আইন হা। আচ্ছা হাটা মোটামুটি মানে প্রায় কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আইনটা মনে হয় আরো একটু বেশি পরিশ্রম লাগবে। আইন। আইন। আচ্ছা আপু আরো প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপনি নেক্সট আবার শোনাবেন। আচ্ছা তো হচ্ছে আচ্ছা 11 নম্বর যার যে ধরনের সমস্যা এগুলো হচ্ছে ভালো করছেন আজকে, হচ্ছে মনে করে করে শুনাইছেন, আগ্রহ দেখে ভালো লাগতেছে মাশাল্লাহ, এরকম করে করে শুনাই ফেলবেন। আচ্ছা 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আচ্ছা আমরা যদি একটু পিছনে যাই, আমরা বলছিলাম 17টা মাখরাজ মুখের 5টা জায়গার সঙ্গে সম্পৃক্ত। কণ্ঠনালী এটা হচ্ছে প্রথম 3টা, দুই ঠোঁট এখনো আসেনি। আর জিহ্বা হচ্ছে মোট 10টা, 7 থেকে 13 পর্যন্ত এই জিহ্বা এখনো চলতেছে। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা। জিহ্বার আগা মানে কোন সাইডটা বলেন তো দেখি, সামনে নাকি পিছনে? সবাইকে প্রশ্ন সামনে। করতেছি। সামনে। হ্যাঁ সবাইকে সামনে সামনে। সামনে সামনে, মানে যে জায়গাটা দিয়ে আমাদের লবণ চেক করা হয়, সহজ কথা। তো এটা হচ্ছে জিহ্বার আগা। এটা কি করতে হবে, সামনের উপরের দুই দাঁত, একদম স্পষ্ট করে বলে দিছে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। গোড়া মানে দাঁতের দাঁতের মাড়ি, ঠিক আছে? দাঁতের গোড়া মানে হচ্ছে দাঁতের মাড়ি, মানে দাঁতের সঙ্গে যে মাড়িটা লেগে আছে ওই জায়গায়। জিহ্বার আগা, হ্যাঁ হ্যাঁ, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এখান থেকে টোটালি 3টা অক্ষর আসতেছে। কি কি? এক নাম্বার হচ্ছে
এটা এভাবে হবে, হ্যাঁ, ডান দিক থেকে হবে। ও সবাই বলবে আমার পরে সবাই বলবে। আমি কথা বলার সময় কেউ প্র্যাকটিস করবে না, আমি চুপ করলে তারপর সবাই বলবে ক। আচ্ছা সবাই খেয়াল করি, মাখরাজটা খেয়াল করি, কি বলতেছে এখানে, জিহ্বার আগা। এটা কি করতে হবে, উপরের দাঁতের মাড়িতে লাগাতে হবে। ক ক ত ত হ্যাঁ, ক ক ক। আচ্ছা ত তারপরে দেখেন, দাল দাল দাল। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে দেখেন, তারপরে হচ্ছে কি, তা তা। আচ্ছা এই যে ত আর তা, এই দুইটা হরফ কিন্তু প্রায় কাছাকাছি। আমরা এর আগে সাদৃশ্যপূর্ণ হরফের মধ্যে পড়ে আসছি। তাটা হচ্ছে একটু পাতলা হবে, তাটা মোটা হবে। ক দাল তা ক দাল দাল ক দাল তা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে 12 আপু নাম্বার কোনটা একটু পাতলা হবে বলছিলাম, ভুলে গেছি। এই যে আপু, তাটা পাতলা হয়, তটা মোটা হয়। তা পাতলা, ত মোটা, দুইটা হরফ কাছাকাছি, কিন্তু তাটা পাতলা হয়, তটা মোটা হয়। তা মোটা করলে ক হয়ে যায়। ক দাল তা। ক দাল তা। আচ্ছা ঠিক আছে। আপু জি আপু। আমার লামের সাথে তো এই ত দালটা হয়ে যাচ্ছে, একটু আচ্ছা বুঝতে প্রবলেম হচ্ছে। এখন খেয়াল করেন, লামের সাথে আপনার মিলে যাচ্ছে তাই না? লামের মধ্যেও ছিল যে জি জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগে। এখন কথা জি হচ্ছে জি আপনার উপরে আপনার ক, হ্যাঁ শুনে শুনে না, ক দালটা, এটা লামের সাথে যদিও ম্যাচ হচ্ছে, ওখানে বলা হয়েছে জিহ্বার আগার সরু ভাগ, মানে লামটা বলার সময় জিহ্বার আগাটা হালকা একটু কি বলে, এটা একটা সামান্য অংশ লাগে, জিহ্বার আগার অল্পখানি অংশ দাঁতের গোড়ার সঙ্গে লাগে। কিন্তু ত দাল বলার সময় যেটা হয় যে জিহ্বার আগার একটুখানি বেশি অংশ আপনার দাঁতের গোড়ার সঙ্গে লেপ্টে থাকে, সহজ কথা। ক আচ্ছা লাম, লামটা যখন বলি জিহ্বাটাকে হালকা, মানে আপনি হয়তো খেয়াল করতেছেন না, কিন্তু তারপরেও জিহ্বাটা হচ্ছে হালকা চিকন ভাবে কাজ হচ্ছে আপনার জিহ্বা, মানে দাঁতের গোড়ার দিকে। কিন্তু আপনি ক ডালটা যখন বলতেছেন, তখন হচ্ছে জিহ্বার আগাটা মানে একটুখানি, মানে বেশি অংশ জায়গা নিয়ে ওয়াইড হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজ করে লেগে থাকতেছে। ক দাল তা আল্লাহ, মানে একটু ডিফারেন্ট আছে, অনেকটাই আছে। আচ্ছা তারপরে হচ্ছে, কিন্তু আপু আপনার কথা ঠিক আছে, মাখরাজের মধ্যে সাদৃশ্য আছে, কথা ঠিক। আচ্ছা তারপরে হচ্ছে 12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁত। এর আগে বলা হয়েছে সামনের উপরের দুই দাঁত, এখন বলা হচ্ছে সামনের নিচের দুই দাঁত। সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। এখানে এরকম কেন বললো যে পেট ও আগা? কারণ হচ্ছে মানে এখানে আমি যদি বলতাম যে শুধুমাত্র দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তাহলে হচ্ছে এটা একরকম হতো, দাঁতের আগা মানে কি দাঁতের শেষ অংশটা, কিন্তু এখানে পাঁচটা এরকম হবে যে দাঁতের মাঝখান থেকে নিয়ে আগা এই অংশটাকে, মানে দাঁতের পুরো প্রথম অর্ধেককে টাচ করবে, এজন্য এটা এভাবে বলা হয়েছে দাঁতের পেট ও আগার সাথে লাগায়, মানে দাঁতের পিছনের দিকেও টাচ করবে, পাশাপাশি হচ্ছে এটা উপরের দিকে একটু যাবে। আপনার উচ্চারণ করার সময় এটা বুঝতে পারবেন বেশি। এবার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, কিভাবে, ক ক দে ক দে, বলেন দেখি। ক তারপরে হচ্ছে বলার সময়, হ্যাঁ হ্যাঁ শুনেন, বলার সময় হচ্ছে আমাদের বাতাসটা আটকে থাকবে, বাতাসটা বাইরে বের হবে না। দে স উপরেরটা আবার লাগে।
হ্যাঁ, নিচের দাঁত লাগে, নিচের দাঁত। জিহ্বার আগা নিচের দুই দাঁতে পেট ও আগার সাথে লাগিয়ে। স স আপু জিহ্বাটা কি একটু গোল হয়ে যাবে? জিহ্বাটা একটু সামনে গোল হয়ে নিচে যাবে? দুই দাঁত আপু আপনি জিহ্বা স্বাভাবিক ভাবে রেখে আপনি উচ্চারণ করতে পারবেন, কিন্তু জিহ্বাটা আপনার জায়গা মতো পৌঁছাতে হবে, নিচে মানে দুই দাঁতের দাঁত পিছনের সঙ্গে জিহ্বার টাচ করানো আগা যাবে না, সামনে তখন নিচে দুই উচ্চারণটা দাঁত আসবে। জিহ্বার স আগা সামনে স নিচে দুই দাঁত দে জিহ্বার স স জিহ্বার দে জিহ্বার আগা সামনে পিঠ ও আগার সাথে লাগিয়ে স স দে স স আচ্ছা আচ্ছা স দেখেন, হ্যাঁ হ্যাঁ, স স স স দে স দে দে স স দে দে সদ স উফ কোপায় না তো যাদের উচ্চারণ আমার কানে আসতেছে মোটামুটি সবার উচ্চারণে হচ্ছে, মানে একেবারে অশুদ্ধ কারো পরে আমার কানে আসতেছে না, প্র্যাকটিস করতে থাকলে আরো হবে। স স দে সদ স দে সামনে স পিঠ ও আগার সাথে স দে স দে সদ 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 আচ্ছা, তারপরে হচ্ছে এবার সদ শর্টটাকে, হ্যাঁ হ্যাঁ, এবার শর্টটাকে সিনের সাথে পার্থক্য করে পরে আসবো বুঝতে। এটা কিভাবে? সিন হ্যাঁ বলছি, এর আগে সাদৃশ্যপূর্ণ হরফের মধ্যে গিয়েছে যে সিন হচ্ছে তুলনামূলক চিকন আর সদ হচ্ছে তুলনামূলক মোটা। সদ হচ্ছে এটা মোটা করে বলতে হয়, আর সিনটা হচ্ছে আরো সহজ। সিন সিন তিন একটা বিষয় হচ্ছে সদ বলার সময়, হ্যাঁ হ্যাঁ শোনার আগে, সদ বলার সময় হচ্ছে আমরা বাতাসটা আটকে রাখছিলাম, বাতাস বের হতে দেয়, কিন্তু সিনটা এরকম না, সিন বলার সময় বাতাস বের হবে, প্লাস হচ্ছে এটা এরকম আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ হবে। সিন 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 সিন। আচ্ছা হ্যাঁ শুনেন, প্রথমেই হচ্ছে সিন বলার সময় প্রথমে ওই আওয়াজটা আগে করবেন, এরকম একটা আওয়াজ করবেন, তারপরে সিন বলবেন। সিন 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 সিন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে যা, এইটার মধ্যে অনেকের সমস্যা হয় বেশি। যা আমার সমস্যা বেশি আপু। অনেকেরই, আমি বলি এই জার জিমের মধ্যে প্রায় পেঁচা লাগে, জিমের ক্ষেত্রে জিম বলে, জার ক্ষেত্রে যা বলে, উল্টা করে ফেলে অনেকে, তো এটা হচ্ছে বেশি খেয়াল করে পড়তে হবে। যা 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 আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় শুনেন, এই যা বলার সময় বাতাস বের হবে না, সদ বলার সময় যেরকম বাতাসটা আটকে রাখছিলেন, যা বলার সময় বাতাস বের হবে না। এখন আমার কথা আরো শুনেন শুনেন, আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, আমার কথা সবাই শুনে না, আমি যখন কথা বলি আগে শুনবেন। আচ্ছা, এই জাটা করার সময় আমি যদি জাটার মধ্যে বাতাস বের করি তাহলে উচ্চারণ একরকম হয়, আর যদি বাতাস বের না করি তাহলে উচ্চারণ আরেক রকম হয়, তা বোঝা যায়। যেমন আমি আপনাদেরকে বলে দেখাই, আমি যদি নর্মালি বলি তাহলে হবে যা যা যা, এরকম হবে। আর আমি যদি হচ্ছে বাতাস বের করি তাহলে উচ্চারণটা হবে ঝা। তো নরমালি হচ্ছে যা, বাতাস বের করে ঝা, এই যা আর ঝা এর মধ্যে অনেক পার্থক্য, তো বাতাস বের করে ঝা বলা যাবে না, বলতে হবে যা 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 আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, হ্যাঁ বলছি, এই যে সিন বলার সময় আমরা যেমন এরকম একটা আওয়াজ করছিলাম, এই যা বলার সময় একটা হালকা ঢিলঢিল আওয়াজ হয়, যা যা বাতাস বের করবেন না, হ্যাঁ বাতাস বের করে বললে উচ্চারণ আসবে না, বাতাস বের হবে না, না হলে আপনি মানে মুখের সামনে হাত নিয়ে ট্রাই করবেন। যা
আপু আমারটা একটু দেখবেন আমার উচ্চারণ হচ্ছে নাকি? বলেন। সদ সিন জে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপু, কিন্তু সিনটা আরেকটু শক্ত হবে। সিন। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপু। আচ্ছা তাহলে আমি কিন্তু একসাথে বলি তাহলে। صاد سين ذا صاد سين صاد سين ذا صاد سين صاد سين ذا صاد سين سين হবে না, বাতাস বের হবে না। ذا ذا আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এবার হচ্ছে আমরা নেক্সটে যাই। 11 নাম্বার মাখরাজ। 11 নাম্বার মাখরাজটা কি? এটা হচ্ছে 11টার মতোই সামান্য একটু পার্থক্য। 11 নাম্বারটার মতোই সামান্য একটু পার্থক্য। সেটা কি? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। 11 নাম্বারটা ছিল দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এখানে হচ্ছে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। ঠিক আছে? হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। আগা খেয়াল করবেন, এটা হচ্ছে দাঁতের গোড়া মানে দাঁতের মাড়ি, আর দাঁতের আগা মানে কি দাঁতের নিচের দিক বা দাঁতের শেষের দিক। সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে কি হবে? আচ্ছা খেয়াল করেন আগে হচ্ছে আগে সেট করতে হবে ঠিক মতো। জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার আগা উপরের দাঁতের আগা, দুইটারই আগা আগা ম্যাচ করবে। জিহ্বার আগা উপরের দাঁতের আগা, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, হ্যাঁ 2 নাম্বার কথা হচ্ছে জিহ্বার আগা একটুখানি বাইরের দিকে বের হয়ে থাকবে। মানে হচ্ছে আপনার সামনে থেকে দেখা যাবে জিহ্বার আগাটা একটুখানি দেখা যাবে সামনের থেকে, দাঁতের বাইরে একটু দেখা যাবে। ল ল ল মানে এটার উচ্চারণটা কেমন হয়? এটার উচ্চারণটা নরমও হয় আবার মোটাও হয়। জ মানে মোটা, আবার হচ্ছে জ বলি না যে, এটা নরম করে বলি জ জ নরমও হবে, নরম আর মোটা দুটো খেয়াল করেন। নরম হচ্ছে শক্তের বিপরীত আর মোটা হচ্ছে পাতলার বিপরীত। তো এটা নরমও হবে আবার পাশাপাশি হচ্ছে কি হবে? মোটা হবে। আপু বাতাস বের হবে কি? হ্যাঁ আপু, এটা বাতাস বের হতে সমস্যা নাই, বাতাস বের হবে। জি আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত শুনেন এই পর্যন্ত দুইটা হরফের ক্ষেত্রে আমরা এমন কথা বলছি যে বাতাসটা আটকে থাকবে। দুইটা হরফ কি কি মাথায় রাখবেন? সদ আর জা। সদ জা এই দুইটা হরফের ক্ষেত্রে আমরা বলছি বাতাসটা আটকে থাকবে। বাকি কোনো হরফের ক্ষেত্রে বলা হয় নাই, ঠিক আছে? বাকি কোনো হরফের ক্ষেত্রে এরকম কথা বলা হয় নাই। সদ আর জা। জি কেউ কিছু বলেছেন? সরি আপু আপু আমি তাহলে মিউটটা ঠিক করিনি। 12 নাম্বার যে এইটা আছে আমার মাখরাজটা আছে সেইখানে সদ জে এই দুইটাতে বাতাস বের করা যাবে না। হ্যাঁ যাবে না। আপনি হচ্ছে 12 নাম্বার মনে আচ্ছা রাখার দরকার নাই, আপনি এমনি 29 হরফের মধ্যে জাস্ট সদ আর জা এই দুটো মনে রাখবেন। 12 নাম্বার মনে রাখাটা কঠিন আচ্ছা হয়ে গেছে। শুধু সদ আর জা এই দুটোর আচ্ছা মধ্যে বাতাস বের হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে জ। জ আচ্ছা জ হবে না, শুনেন আমি যদি জ বলি এটা জায়ের মতো হয়ে গেল। এটা কি হবে আচ্ছা জানেন? এই দেখেন এটা হচ্ছে কি এখানে 3টা হরফ আছে, জ জাল সা, মানে এই জটা হচ্ছে জালের মতো। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় মনোযোগ দিয়েছে না? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, এই যে আমরা জাল বলি তাই না,
এই জালটা হচ্ছে একে তো নরম প্লাস হচ্ছে পাতলা। খেয়াল করবেন জাল হচ্ছে নরম প্লাস হচ্ছে পাতলা, কিন্তু জ হচ্ছে জালের মতো নরম, জালের চেয়ে মোটা। জ জ জা, এই হচ্ছে পার্থক্য। জ এটা মোটা, জ জা হচ্ছে পাতলা, কিন্তু দোনোটার উচ্চারণ কিন্তু নরম, এটা বুঝতে হবে। কথাটা আমি আরেকবার রিপিট করতেছি সবার জন্য। জ আর জাল দুইটা হরফই নরম। জ জাল দুইটা হরফই নরম, পার্থক্য হলো জটা একটু মোটা করে বলি ঠোঁটা গোল করে জ, আর জালটা হচ্ছে একেবারে পাতলা করে বলি স্বাভাবিক ভাবে জাল। এই হচ্ছে পার্থক্য, বাকি দুইটা একরকম। জ জ হ্যাঁ, জ বলবেন না, কেউ জ বলবেন না, জ বলবেন না, বলবেন হচ্ছে জ জ জ জ জ জ জ জ জ হ্যাঁ হ্যাঁ, জ 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 আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে জয়ের মতো হচ্ছে জাল, কিন্তু কি জয়ের মতো নরম, কিন্তু জালটা হচ্ছে পাতলা। জাল জাল জাল। আচ্ছা, এখন এই 13 নম্বর মাখরাজে যে তিনটা হরফ, তিনটা হরফের ক্ষেত্রে জিহ্বাটা বাইরে থেকে হালকা দেখা যাবে, মানে জিহ্বার আগা ডাকার আগাকে ধরবে তো বাইরে থেকে হালকা জিহ্বা দেখা যাবে। ল জাল জাল জাল, একদম নরম, হ্যাঁ একদম মোলায়েম হবে, জালের উচ্চারণটা একেবারে মোলায়েম হবে। জাল 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 জাল। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, হ্যাঁ এবার হচ্ছে আমরা সায়ের মধ্যে যাই। এই সাটা হচ্ছে কিছুটা সিনের সদৃশ, মানে সিনটারে যদি একেবারে পাতলা করা হয় এটা হচ্ছে সা সা, মানে এটা অনেকে সা বলে, মানে হচ্ছে এটা সিনের সদৃশ তো কাছাকাছি উচ্চারণ, কিন্তু একেবারে নরম। সা আচ্ছা, তো হচ্ছে এই যে হরফটা, এই হরফটা নরম এবং পাতলা হওয়ার দিক থেকে জালের মতো। জাল যেরকম মোলায়েম, জাল এটাও সেরকম মোলায়েম। সা সা না না, উচ্চারণটা সা হবে না, সা। বাতাস পুরাটাই বাতাসের উপরে, হালকা বাতাস আর কি, জোরে না। সা 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 একদম নরম হবে। সা সা ওকে, বলি এক ধরনের বাতাস আছে না, মৃদু বাতাস বলে, একদম হালকা ঠান্ডা বাতাস, ওরকম এটার উচ্চারণ। ঠিক আছে, এবার তিনটা হচ্ছে আমরা একসাথে বলি, হ্যাঁ। জ জাল সা জ জাল আফরোজা আপু, আপনার জটা জ হয়ে যাচ্ছে, জ হবে না, ল ল, জিহ্বাটা বাইরে থেকে দেখা যাবে, জিহ্বার আগা দাঁতের আগা স্পর্শ করবে, বাইরে থেকে জিহ্বার মাথাটা দেখা যাবে। ল জাল সা জ জাল আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। বলেন দেখি, আরেকবার বলেন সবাই। জ জাল হবে না, জাল হবে না, জাল জাল। জাল আফরোজাপু জাল জি আফরোজাপু বলেন তো, আফরোজাপুর পড়াটা আবার কানে বাজতেছে। আফরোজাপু জাল বলেন তো আপু। জ জাল আচ্ছা আচ্ছা, বাকিরা একটু একটু শুনেন, আমি ওনাকে ঠিক করে আপনারা শুনেন কিভাবে বলি। হ্যাঁ আফরোজাপু, এটা আবার বলেন। জ ব্যাস 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 আপু, জ হবে কেন, জ হবে, জিহ্বার আগা, উপরের দাঁতের আগাকে জ ধরবে। এখানে কিন্তু জ বলছি, এখানে জিহ্বার আগা কোনোভাবেই তালু স্পর্শ করবে না, দাঁতের আগা। জ জ জ আপু আরো নরম হবে, হ্যাঁ আরো নরম হবে। জ জ জ জ আচ্ছা, তারপর জ বাস বাস,
হ্যাঁ হ্যাঁ, আমি যখন কারো পড়া ধরি তখন বাকিরা শুনবেন আর বাকিরা আস্তে আস্তে ঠিক করবেন। তারপরে আফরোজা এটা বলেন তো। জাল, আ আ এই যে জ যেরকম পাতলা করে বলছেন এটা আরো পাতলা করে বলবেন, জাল। জাল, আপু জাল না, আপনার হচ্ছে জিহ্বাটা আপনার জাল, তালুকে ধরে ফেলে, এজন্য জিমের মতো শোনা যায়। জাল, হালকা হবে, জাল, দাঁতের আগাকে ধরবে। জা, জাল, 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 জাল। জাল, জাল, আরো নরম হবে আপু, জা, জাল, জাল, জা, জা, জাল, 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 জাল। জাল, জাল, হ্যাঁ নরম হবে আপু। জাল, জা, জাল, জাল, জাল। জাল, 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 আসলে আপু আপনার এই যে এই কল্পনা মাখাতে হরফগুলো প্র্যাকটিস করা লাগবে ভালো মতো। আচ্ছা তারপরে এটা জি বলেন আপু। দেখি, সাটা বলেন তো। সা, না না আপু নরম হবে, একদম বাতাসের সা, মতো উচ্চারণ। সা, তা, তা সা, না, আবার কেউ তা বলেন না। সা। তা, সা, না না, তা বলি না আপু, সা, আমার সাথে আরো একজন কেউ সা, বলছে যার জন্য মিক্সড আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপু, আমি বুঝতেছি, মানে ওনারাই বলছে, উনি তা বলছিল মাঝখানে, এটা তো বলছি কেউ তা বললেন না। আচ্ছা হ্যাঁ আসলে আপু বলেন তো এটা কি হবে। সা, আচ্ছা এবার এতক্ষণ যিনি পড়তেছিলেন উনি বলেন তো এটা কি হবে। কে পড়তেছিলেন, আমি ওনার নামটা বুঝতে পারি নাই, কে পড়তেছিলেন, উনি একটু উচ্চারণটা করেন স্যার। তো আমি বলবো, আমারটা একটু শুনবেন। হ্যাঁ বলেন দেখি। জ, জাল, ফা। আপু আপনার এই দুটা সুন্দর হয়েছে, কিন্তু জটা আরেকটু মোটা হবে। জ। জ, জ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে 14 নাম্বার মাখরাজ, সেটা কি, নিচের আমি ঠোঁটের। হ্যাঁ কেউ কিছু বলেছেন। আমি তো একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন দেখি আপু বলেন। জ, জাল, সা, জালটা আরো নরম হবে, জাল। জাল, আচ্ছা মাশাল্লাহ, ঠিক আছে আপু, ঠিক আছে। 14 নাম্বার মাখরাজ। আপু আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। জ, জাল, সা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, পুরোটাই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা 14 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের পেট, খেয়াল করেন কথাটা কি বলছে, নিচের ঠোঁট, এবং শুধু ঠোঁটের উপরই ভাগ না, বলছে ঠোঁটের পেট, মানে ঠোঁটের ভিতরের দিকটা। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এটা সহজ। ফ্যা, ফ্যা, ফ্যা। সবাই সবাই বলবে ফ্যা, বাতাস বের হবে, কেমন বাতাস বের হবে, ফ্যা, ফ্যা, আচ্ছা মাশাআল্লাহ, এটা সহজ, এটা তেমন কিছু বলার নেই। আচ্ছা এইবার দেখেন, এইবার হচ্ছে লাস্টের তিনটা আরো সহজ বুঝার বিষয়। 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁট হতে, ওই যে আমরা পড়ছিলাম যে আমাদের কণ্ঠনালী শেষ, আমাদের জিহ্বা শেষ, এবার হচ্ছে দুই ঠোঁটের প্রসঙ্গ। এই যে কি বলে 14 নাম্বারের মধ্যে একটা গেল ঠোঁট নিয়ে, এবার হচ্ছে 15 নাম্বার মধ্যে দুই ঠোঁট হতে তিনটা হরফ উচ্চারণ হয়, ওয়াও, বা, মিম। সবাই বলেন দেখি। ওয়াও, বা, মিম, আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ এই তিনটা হরফ। আচ্ছা যার ওখানে আওয়াজ হচ্ছে আপনি একটু কষ্ট করে মিউট করে রাখেন। আচ্ছা এই যে তিনটা হরফ, তিনটা হরফ নিয়ে এখানে কিছু কথা আছে। কথাটা কিরকম, বিশেষ দ্রষ্টব্য, ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে, ওয়াও। ওয়াও, আচ্ছা তারপরে 2 নম্বরে কি বলা হচ্ছে, বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে, বা। বা, মানে হচ্ছে দুইটা ঠোঁট নরমালি যেভাবে লেগে থাকে ওভাবেই উচ্চারণ হয়, বা। বা, আচ্ছা দেন হ্যাঁ, মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, মানে যেখানে আমরা লিপস্টিক লাগাই ওই জায়গাটা থেকে মিম উচ্চারণ হয়, মিম, মিম, মিম। মিম, আচ্ছা ঠিক আছে, ওয়াও, বা, মিম, ওয়াও, বা, মিম। আচ্ছা আর হচ্ছে আপনারা পড়ার সময় বিশেষ দ্রষ্টব্যগুলো বাদ দিবেন না, এগুলো পকেটে থাকা লাগে, এই বিষয়গুলো না জানা গেলে পরে প্যাসপোস লাগে। আচ্ছা 16 নাম্বার মাখরাজ, আমাদের হরফ সব কয়টা শেষ, বাকি এগুলো হচ্ছে অন্য কোনো কথা।
সেটা কি? যে মুখের খালি জায়গা থেকে, মুখের খালি জায়গা, এই যে আমাদের লাস্টের দুইটা ছিল মুখের খালি জায়গা, দেন হচ্ছে নাকের বাসি। এখন এখান থেকে কোনো হরফ নাই, কিন্তু এখান থেকে অন্য কিছু আছে। মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় মাদের হরফ। এখন কথা হচ্ছে মাদের হরফ আবার কি জিনিস? আচ্ছা, এটা আমি যদি এখন মুখের এখন খালি জায়গা কোনটা আপু? বলতেছি বলতেছি, আপনারা বুঝলে খালি তারপর জায়গা আর প্রশ্ন কোনটা? থাকবে না, একটু বলতে দেন আমাকে। এই যে মাদের হরফ মানে কি? মাদের হরফ মানে হচ্ছে আপনার কোন একটা হরফকে, যে কোন একটা হরফকে আপনি যদি টেনে উচ্চারণ করেন, যেমন বা, তাই না? বারে যদি আপনি টান দিয়ে বলেন বা, এই যে নর্মালি হচ্ছে বা, মনে করেন বা, আপনি এটাকে টেনে বা, এখন এই যে আপনি বা উচ্চারণ করার পরে অতিরিক্ত একটা টান যোগ করছেন, এই টানটা যোগ করার জন্য কি আপনার মুখে কোনো জায়গায় স্পর্শ করতে হয়েছে? না না। সবাইকে আমি আবার বলি, আমি অন্য একটা হরফ দিয়ে বলি, যেমন মনে করেন ওয়াও জবর ওয়া, কথার কথা, হ্যাঁ, ওয়াও জবর ওয়া, আমি এটাকে টান দিয়ে বললাম কি ওয়া। এখন ওয়াও এর তো একটা নির্দিষ্ট মাখরাজ আছে, কিন্তু ওয়া বলার পরে আমি এই যে বাড়তি একটা টান দিলাম, লম্বাটা টান দিলাম, এই টানটা দেওয়ার জন্য কি আমার মুখের কোনো জায়গায় ধরতে হয়েছে? না। জিহবা না, কণ্ঠনালী না, হচ্ছে এক্সট্রা কোনো পয়েন্টে আমাকে হাত দেওয়া লাগে না। তেমনই ভাবে আরো যেই কোনো মনে করেন যে যেমন এখানে কি দেওয়া হচ্ছে, এখানে যদিও আপনারা এখনো জবর জের পড়েন নাই, কিন্তু অনেকে আবার চেনেন, কিছুটা হলেও চেনেন। এই যে যেমন এখানে কি লেখা হয়েছে, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, এখানে সবগুলোর মধ্যে টান হবে। এখন এই যে নরমালি যদি শুধু বা জবর বা বলি, বা জবর বা, হ্যাঁ, এখানে কিন্তু বা এর মাখরাজটা চলে আসছে। কিন্তু আমি যদি টান দেই বা, টান দিলাম, তারপরে নরমালি হচ্ছে বাজের বি, আমি টেনে বললাম বি, নরমালি বা পেশ বু, আমি টেনে বললাম বু। এই যে তিনটা উচ্চারণের মধ্যে আমি যে অতিরিক্ত টান দিলাম, এই টানটা কি মুখের ফাঁকা জায়গা থেকে হয়েছে না? এটা কিন্তু কোনো জায়গাতেই লাগে নাই। এটা কি আপনারা বুঝতে পারছেন কথাটা? জি জি আপু। আপু মানে যেই কোন একটা হরফকে আপনি যদি টান দেন, এই যে টান, এই টানের জন্য কোনো ভিন্ন জায়গা নেই, এই জন্য এটাকে বলা হয়েছে মুখের খালি জায়গা। আচ্ছা, তাহলে কি আপনারা বুঝতে পারছেন? জি আপু। মানে মুখের যে জি। খালি জায়গা, এটারও একটা কাজ আছে, এই জন্য এটা স্পষ্ট করে বলে দিছে। আপনারা যেভাবে আছে এভাবেই মুখস্থ করবেন, বাদ বাকি হচ্ছে মাদের হরফ, এগুলো সামনে অনেক বিস্তারিত আকারে আসবে। তারপরে দেন হচ্ছে নাকের বাসি। তো নাকের বাসি মানে কি? নাকের বাসি তো চিনেন সবাই। তো এখন এখান থেকে বলতেছে কি আসে, এখান থেকে হচ্ছে গুন্না আসে। এখন গুন্নাটা কি জিনিস? গুন্নাটা হচ্ছে আপনারা সামনে পড়বেন, কিন্তু এটা এখন জেনে রাখা লাগবে। সেটা হচ্ছে, যেমন আমি আপনাদেরকে উচ্চারণ করে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। যেমন এই যে শব্দটা, প্রথম শব্দটার উচ্চারণ হচ্ছে আপনার আন্না, খেয়াল করেন কথার কথা, আন্না। আমি এই যে নুনটার মধ্যে ধরে রাখছি, এটা নাকের থেকে উচ্চারণ করছি আন্না। এই যে আন, একটা গুনগুন আওয়াজ করলাম, তাই না? এই গুনগুন আওয়াজটা আমার নাকের বাসি থেকে আসছে, এই যে নাকের বাসি থেকে গুনগুন আওয়াজটা হয়েছে। তারপরে আবার মনে করেন এখানে লেখা আছে আম্মা, এই যে আম বলে একটা গুনগুন আওয়াজ করলাম, এই আওয়াজটা আমার নাকের বাসি থেকে আসছে। তো এই যে, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, আগে শুনেন সবাই। এই যে আন্না, আন্না, দুইটা শব্দের মধ্যে আমি নাকের মধ্যে গুনগুন আওয়াজ করলাম, এই যে গুনগুন আওয়াজ, এটাকে বলা হয় গুন্না। এই নাকের মধ্যে গুনগুন আওয়াজটাকে বলা হয় গুন্না। এরকম কোরআনের মধ্যে জায়গায় জায়গায়, লাইনে লাইনে, শব্দ শব্দ এরকম গুন্না আছে। তো এই গুন্নাটা উচ্চারণ হয় কোন জায়গা থেকে? নাকের বাসি থেকে। আপনার যদি কারো ঠান্ডা লাগে, অনেক সময় আমাদের নাক বন্ধ হয়ে যায়, তখন দেখা গেছে কোরআন পড়ার সময় গুন্নাটা আসতে চায় না, নাক বন্ধ হয়ে গেছে এই কারণে। বা আপনি যদি আপনি প্র্যাকটিস করার জন্য আপনি নাকের বাসিতে হাত দিয়ে রাখেন না, হাত দিয়ে চেপে রাখেন, আপনি চাইলে আপনি এই গুন্না উচ্চারণ করতে পারবেন। তাহলে এই যে গুন্না মানে যে একটা হরফের মধ্যে গুনগুন করা, এই নুন আর মিমের মধ্যে গুনগুন করা, এইটার মানে মূল টার্নিং পয়েন্ট হচ্ছে নাকের বাসি। আপু এতটুকু কথা বুঝতে পারছেন সবাই? জি আপু। এগুলো কিন্তু বিস্তারিত বোঝা লাগবে না, এই যে মাদার হরফ বিস্তারিত বোঝা লাগবে না, গুণনা আপনাকে এখন বিস্তারিত বোঝা লাগবে না, জাস্ট আপনাকে মূল কথাটা বুঝতে হবে। মুখে খালি জায়গা থেকে মাদের হরফ করা যায়, মানে টান দেওয়া যায়। মুখের খালি জায়গা থেকে টান দেওয়া যায়, আর নাকের বাসি থেকে গুনগুন করা যায়, জাস্ট একটু বুঝতে হবে। আপু এতটুকু কি সবার বুঝে আসছে? জি জি আপু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমাদের মাখরাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনাদের হচ্ছে নেক্সট পড়া থাকবে 11 থেকে 17। এর মধ্যে আপনার মানে একটু কি বলে এটাকে, ভালো মতো চর্চা করার মতো হচ্ছে প্রথম তিনটা, 11, 12, 13। আপু হ্যাঁ হ্যাঁ বলেন। আপু একটু 12 নম্বরটা যদি আবার একটু বলতেন, এটা আমার বুঝে আসতেছে না। আচ্ছা, জিহ্বার আগা, সামনে নিচের দুই দাঁত, নিচের যে সামনের দিকে দুই দাঁত, দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, আপনি দাঁতের পেট ও আগা মানে হচ্ছে আপনি দাঁতের পিছনে পুশ করবেন, ধাক্কা লাগাইবেন, জিহ্বা দিয়ে, সহজ কথা, আপনি জিহ্বা দিয়ে দাঁতের পিছনে ধাক্কা লাগাবেন, দাঁতের মাড়ি ধরা দরকার নেই, শুধু দাঁতের পিছনে ধাক্কা লাগাবেন, ধাক্কা লাগায়ে আপনি হচ্ছে, দাঁতের মাঝখানটা আর দাঁতের আগাটাতেও লাগাতে হবে?
হ্যাঁ, দাঁতের গোড়া ধরো দরকার নেই, মানে দাঁতের পিছনে লাগাইলে হচ্ছে সহজ কথা। ওই লাগানোর সময় আর কি স্পর্শ করে দাঁতের পেট, মানে দাঁতের মাঝখানটাও স্পর্শ করে, দাঁতের আগার দিকেও স্পর্শ করে। এজন্য এটা এভাবে ভেঙে বলা হয়েছে আর কি। তো হচ্ছে করে আপনি হচ্ছে এখন ওখান থেকে স, সদ, স- সিন, সদ যা। জিন যা। এখন এখানে বাতাস আটকানো আর বের করা এই দুইটাও খটকা লাগতেছে, মানে আচ্ছা, খটকা না আপু, এই সদ 29টা হরফের মধ্যে শুধু এই সদ আর জায়ের মধ্যে এরকম বাতাস বের হয় না, বাতাস বের করলে উচ্চারণ মানে সুন্দর হয় না। যেমন সদ, আপনি মুখের সামনে হাত দিয়ে দেখেন, বাতাসটা তেমন বের হয় না, সদ বাতাস বের হয় না। মানে কি আমি দাঁত 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 কি দুইটা মানে একসাথে রাখবো না ফাঁকা ফাঁকাই তো হয় আপনি সদ আপনি দাঁত দোনো, হ্যাঁ সদ, আপনি মানে ফাঁকা তো হয়, কিন্তু আপনি যদি চান আপনি এখানে লাগায় উচ্চারণ করতে পারবেন, উচ্চারণ শেখার জন্য যদি আপনি চান প্রথম দিকে। পরের দিকে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। সদ, সিন, যা, মানে উচ্চারণটা প্রথমে তো আপনি উচ্চারণ করবেন, তারপরে আপনি মুখ ফাঁকা করবেন, তাই না? প্রথমে যেমন কথা হ্যাঁ বলে, হ্যাঁ 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 আপু শুনেন, প্রথমে হচ্ছে আপনি এরকম উচ্চারণটা করবেন, তারপরে আপনি যা মুখ খুলবেন। তো উচ্চারণটা আগে করবেন দাঁত বন্ধ রেখে, তারপরে হচ্ছে মুখটা ফাঁকা করবেন উচ্চারণটা যখন করবেন তখন। যেমন যা স, যা হ্যাঁ যা যেমন স, হ্যাঁ হ্যাঁ আপু, যেমন সদ, সদের মধ্যে প্রথমে আপনি উচ্চারণ করবেন এরকম একটা উচ্চারণটা আগে করবেন, তারপরে হচ্ছে মুখ খুলবেন সদ, এরকম আর হ্যাঁ, কি। মানে একটু সি শব্দ তো করে সদ সদ সিন যা। হ্যাঁ সুন্দর বাতাস হয়েছে, আটকিলো কোথায়? সুন্দর হয়েছে, সদ আর যা সুন্দর হয়েছে, বাট হচ্ছে আপনার সিনের মধ্যে বাতাস আটকায় যায়, সিনের মধ্যে বাতাস বের হবে। সিন, সিন সিন। সিন সিন হ্যাঁ আপু, আপনি তাহলে ওদের দুইটা টেনশন করলে, একসাথে থাকে। আপনি হচ্ছে টেনশন করলে সিন নিয়ে করতে পারেন, বাকি দুটা ঠিকই আছে আপনার। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে সবার জন্য বলতেছি 11, 12, 13, এই তিনটা হচ্ছে একটু ডিফিকাল্ট, এই তিনটা একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। শিখা তো হয়ে গেছে, বাট নিজের একটু চর্চা করতে হবে, আর বাকি চারটা একদম ওকে। তারপরে হচ্ছে দেন আমরা সামনের দিকে একটু পড়া থাকবে আমাদের অবশ্যই। সামনের দিকের পড়াটা হচ্ছে মোটামুটি সবারই হচ্ছে এই পড়াগুলো আজকে পারছে, শব্দ অবস্থান ভেদে হরফের বিভিন্ন আপু রূপ। হ্যাঁ আপু, কেউ কিছু বললে জোরে বলেন, হ্যাঁ। সানিয়া বলছি, আলিফের কোনো মাকড়াস নেই? আচ্ছা, এখানে একটা মূল একটা কথা জিজ্ঞেস করছেন এখনই। আলিফের মাকড়াস নাই, কেন নাই? এটার উত্তর হচ্ছে আপনার পরবর্তীতে আপনারা পড়বেন এটা, যে আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই। আলিফের উচ্চারণ হচ্ছে হামজার মতো। আলিফে যখন আপনার জবর জের পেশ দেয়া হয়, তখন আলিফটা হামজাতে রূপান্তর হয়ে যায়, আলিফের নির্দিষ্ট কোনো উচ্চারণ নাই। এমনি নর্মালি আপনার যেখানে যেখানে আপনার খালি আলিফ আসবে সেখানে সেখানে টান হয়, যেমন এই যে এখানে এখানে দেখেন, এই যে বা আলিফ বা, যদি আমি জবর দিয়ে বলি আর কি, টান হবে। কিন্তু বেসিক্যালি আলিফের নির্দিষ্ট কোনো উচ্চারণ নাই। আলিফে যখন উচ্চারণ যোগ হয়, আলিফে যখন জবর জের পেশ দেওয়া হয়, আলিফটা হামজাতে রূপান্তর হয়ে যায়। তাহলে এই যে আমরা 1 নম্বর মাখরাজের মধ্যে পড়ছি, কণ্ঠনালী নিম্নভাগ থেকে হামজা হা, ওই হামজার মধ্যে আলিফটা চলে আসছে, এর জন্য নির্দিষ্ট করে এখানে আলিফটা আসে নাই। ঠিক আছে আপু, আপনি একটা গ্রেট কোয়েশ্চেন করছেন। আচ্ছা, তো হচ্ছে এখন যে পড়াগুলো আমি জাস্ট আপনাদেরকে বলে বলে দিব, এগুলো হচ্ছে আপনাদের মুখস্থ করারও কিছু নাই, আমাকে একদম ভেঙে ভেঙে পড়া দেওয়ারও কিছু নাই, কিন্তু একবার আপনারা ধরে রাখেন, তাহলে আপনাদের মানে পড়াটা হয়ে গেল আর কি, জাস্ট একবার ধরে নেবেন। আর আমি যদি ঠিকঠাক জিজ্ঞেস করি, আজকে যেমন জিজ্ঞেস করছিলাম, তখন হচ্ছে আপনাদেরকে পড়া দিতে হবে, এগুলো এক্সট্রা করে পড়ার কিছু নাই। আচ্ছা, তো হচ্ছে হরফের অবস্থান নির্ণয় করুন, মানে হচ্ছে এটা কিভাবে, মানে এখানে কোন হরফটা মধ্য বা, কোনটা হচ্ছে শেষের নুন, কোনটা হচ্ছে শেষের মিম, এটা জাস্ট আপনাকে নির্ণয় করতে হবে। আচ্ছা আমি একবার বলে দিই, আপনারা শুনলেই বুঝবেন। আচ্ছা, তো এই যে বা, এই বাটা হচ্ছে শুরুর বা, এটা হচ্ছে মধ্য জিম, মধ্য আইন, এটা হচ্ছে পূর্ণ শিন, মধ্য হা, শুরুর কাফ, শুরুর ফা, মধ্যতা, মধ্য লাম, মধ্য নুন, মধ্য দল, শেষের নুন, শেষের হা, তারপরে হচ্ছে, আচ্ছা এবার আপনারা বলেন বাকিটা, এটা কি বলেন তো? কিসের হা? শেষের মধ্য হা, হা। না না মধ্য হা না, এটা শেষের হা, উচ্চারণ ঠিক করে করতে হবে, হা, হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা কি হা বলেন তো, সবাই বলবেন এটা কি? মিম। মধ্য মিম। হ্যাঁ, কনফিডেন্স দিয়ে বলতে হবে। তারপর এটা মধ্য মধ্য সিন। সিন। সবাই সবাই বলবে, শুধু একজন না। তারপরে যে এটা শুরুর মধ্য হা, হা। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে শেষের মধ্য লাম, লাম। শেষের শেষ। লাম, হ্যাঁ এটা শেষের লাম। আমি সদা থাকবো, আপনারা বলতে থাকবেন। শুরু ত। ও, শুরুত ও, আচ্ছা মাশাআল্লাহ। তারপরে শেষের শেষের স। দ, শেষের শেষের দল, ইয়া, এটা কি সবাই শেষের বলেন? শেষের ইয়া। হ্যাঁ আচ্ছা, আমি শেষ একটা কথা ইয়া। বলি, একটা কথা বলি, এই শেষের ইয়া আর হচ্ছে পূর্ণ ইয়া, এটা মানে পার্থক্য করা একটু কঠিন, খেয়াল না করে বোঝা যায় না। যেমন হচ্ছে যে এখানে
এই শেষের ইয়া আর পূর্ণ ইয়াটা প্রায় কাছাকাছি, কিন্তু এই যে মাথাটা খেয়াল করলে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা শুরুর লাম, শুরুর লাম, তারপরে শেষের মিম, শেষের মিম, তারপরে মধ্য মধ্য খ, তারপরে পূর্ণ গয়, পূর্ণগয় অইন, অইন। আচ্ছা তারপরে শুরুর খ, আচ্ছা শেষের ক, শেষের ক, মধ্য গয়, মধ্যগয় মধ্য মধ্যী মধ্য মি, মিম, শেষের কা, শেষের কা, শেষের মধ্য খ, না, এটা মধ্য হবে না, এটা শেষের হবে। আচ্টা এটা নির্ণয় করাটা একটু কিন্তু টাফ, খেয়াল না করলে। কি আম্মা? এই যে দেখেন, এখানে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে যেমন মধ্য ক, এটা হচ্ছে শেষের ক, দুইটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু এই যে লাস্টের দিকের মাথাটা খেয়াল করলে উঠা এটা বোঝা যাবে স্পষ্ট। হ্যাঁ, এই যে মধ্য ক এটা একদম হচ্ছে সমান, আর এটা হচ্ছে ওরকম সমান না, মানে বুঝতেছেন আপনারা, বুঝতেছেন। আচ্ছা তারপরে এটা কি, এটা শুরুর গইন, আচ্ছা এটা একটা দুইবার দিছে। তারপরে হ্যাঁ, শুরুর মিম, শুরুর শিন, বাকিদের কি হলো? মাঝে মধ্য হ, হা, মধ্য হা, মধ্য হা, ফা, মধ্য 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 ত, ত, মধ্য ক, মধ্য ক, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে হরফ নির্ণয় গেল। এবার যেটা হচ্ছে, এখানে আপনাদের এই যে যুক্ত হরফগুলো এখানে দিয়ে দিচ্ছে, মানে একটা হরফ, মানে এখানে কথায় কথা হচ্ছে একটা শব্দ, শব্দের মধ্যে আপনাদের হরফগুলো নির্ণয় করতে হবে। কেমন? যেমন এই যে এখানে কোন কোন হরফ আছে বলেন তো? বা, আলিফ, বা, আলিফ। আলিফ, এখানে দুইটা বা হরফ আছে, যোগ আলিফ। মানে শুধু হরফের নামগুলো বলতে হবে টাস টাস করে। বা, আলিফ। আচ্ছা আচ্ছা, আলিফ, কারো আলিফ, ওখানে কারো ওখানে আওয়াজ হলে একটু মিউট করে রাখেন। আচ্ছা, যেমন আমি কয়েকটা বলি, তারপর আপনারাই বলতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে আপনাকে হরফগুলো নির্ণয় করতে হবে। বা, আলিফ, হা, বা, হা, জিম, জিম, দাল, মিম, খ, আইন, ضاد, ظ, লাম, মিম, কাফ, লাম, হা, ইয়া, লাম, নুন, হামিম, মিম, কাফ, লাম, আলিফ, লাম, খ, জিম, দাল, লাম, সিন। বাকিরা আমার সাথে পড়েন দেখি সবাই। লাম, সা। লাম, সা, পড়ার ধরনটা লাম তো বুঝা হবে, পাশাপাশি হরফগুলো আর একটু মাস্ক হবে। খ, দাল, খ, জ, জাল, জাল, এই যে জাল, 13 নম্বর মাথা। খ, খ, জাল, জাল, খ, জ, দাল, বা, হা, বা, বা, হা, হা, তা, ওয়াও, বা, ওয়াও, হা, ওয়াও, صاد، خ، সদ দদ, খ, সদ, খ, عين، ميم، আইন, মিম, يا، قاف، ইয়া, ইয়া, ক, কফ, تا، جيم। তা, জি, আপনারা কি পড়া বুঝতেছেন নাকি মানে হচ্ছে এমনি আমার সাথে পড়তেছেন? পড়া বুঝে পড়তেছেন তো? জি হ্যাঁ আপু, আপু, জি জি, মাশাআল্লাহ, জি। বা, জিম, বা, বা, জি, জি, ইয়া, খ, ইয়া, 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 খ, খ, নুন, খ। নুন, নুন, খ, খ, এই যে আপনাদেরকে যে এর আগে পড়াইছিলাম, উপরে 3 যুক্ত হরফ কয়টা, উপরে 1 যুক্ত হরফ কয়টা, এই যে এগুলো পড়ার সময় দেখছি মেয়েরা এর আগে অনেক প্যাচ লাগায়, এই জন্য ওগুলো এরকম স্পষ্ট করে বলা হয়েছিল। আচ্ছা যাই হোক, তারপরে সা, হা, সা, সা, হা, খ, হা, খ, হা, খ, সা, গইন, তা, ওয়াই, আইন, মিম, হা, মিম, মিম, হা, হা, লাম, صاد، খ। লাম, সদ, খ, লাম, সদ, খ, আচ্ছা, এতক্ষণ গেছে হচ্ছে 2টা করে হরফ, এখন আসতেছে 3টা করে হরফ। صاد، লাম, হা, صاد، সদ, লাম, লাম, হা, হা, মিম, صاد، লাম, মিম, মিম, সদ, صاد, লাম, র, ضاد، ইয়া, র, দ, ضاد، ইয়া, ইয়া, নুন, বা, কাফ, নুন, বা, বা, কাফ, হা, সিন, দাল, হা, সিন, দাল, হা, শিন, হা, ইয়া, হা, শিন, শিন, ইয়া, ইয়া, শিন না, শিন, উপরে 3 নোক্তা, শিন, শিন, হা, শিন, শিন, ইয়া, হা,
হাসিন ইয়া হাসিয়া ظلام ميم জলাম লামিম كاف سين ر কাফসিন র ميم ظا মিম মিম জর জর قاف جيم دال কফ কফ জিম দল دال دال فاتحة ফাতাহা বুঝছেন একটু আবার বলেন তো ফাতাহা আচ্ছা মাশাআল্লাহ তারপরে নুন আইন তা নুন আইন তা خبر খাবার ياسين ইয়াসিন র حبق হাবাত قلم কলাবা سين حميم সিন হামিম হামিম عين نون كاف আইন কাফ عين لام ميم আইন মিম شين جيم عين শিন জিম আইন ها لام كاف হালাকা কাফ قاف لام ميم কফ লাম কফ লাম মিম با عين دال বা আইন দাল سين فا ها সিন ফাহা سين كاف نون সিন কাফ কফ يا تا لام واو ইয়াতালাওয়াও نون عين ميم تا নুন আইন মিম তা جيم عين لام نون জিম আইন আইন লাম নুন لام عين لام كاف লাম আইন লাম কাফ ميم قاف طا عين মিম মিম কফ কফ ত আইন আইন تا قاف لام تا তা কফ লাম তা কফ লাম তা زا كاف زا كاف জা কাফ কাফ জা কাফ با عين سارة আইন সার يا نون قاف لام بال নুন কা কফ আপু এটা আর লাম একবার বা বলেন মনে হচ্ছে ছোট অনেক يا ইয়া نون قاف لام با ইয়া নুন কফ লাম কফ বা লাম বা واو ألف نون تا حارة ওয়াও আও আলিফ বা তা হা র تا با ألف را كاف তাবা আলিফ র কা يا واو سين واو سين ওয়াও সিন ওয়াও সিন همزة نون عين ميم تا হামজা নুন আইন মিম তা تا ها تا طانا عين صاد ألف يا আইন আইন صاد আলিফ ইয়া আলিফ ইয়া عين غين فا قاف আইন আইন ওয়াইন ফা কফ আচ্ছা আজকের পরে এতটুকুই থাকবে ইনশাল্লাহ তো হচ্ছে কেউ কিছু বলেছেন জি আপু আমি সিনটা একটু শুনতেন আর কি সিন 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 হ্যাঁ হ্যাঁ আপু সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা আপু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে সুন্দর হয়েছে আপু সুন্দর হয়েছে ঠিক আছে আপু তো আজকে এতটুকুই থাকলো আল্লাহ হচ্ছে সবাইকে সহজভাবে শিখা তৌফিক দান করুক ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম